অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আমি প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা প্রথম পর্ব মিস করে গিয়েছেন তারা শুনে নিতে পারবেন। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চা বাগানে চাকরি করতে আসবে সিদ্ধান্ত নেয়ার পর বাবা ছাড়া অনেকেই আপত্তি করেছিলেন। সদ্য স্বাধীন ভারতবর্ষের মানুষ চা বাগান এলাকাকে দুর্গম, প্রায় আদিম অঞ্চল মনে করত। এখানে মেয়েদের স্বাধীনতা দূরের কথা, সম্মান শ্রদ্ধা পাওয়ার কথা কেউ কল্পনাও করতে পারত না। তাই এরকম জায়গায় একজন অল্প বয়সী মেয়ে ডাক্তারি করতে আসছে, স্কটিশ কোম্পানির চাকরি করবে, এটা মেনে নেওয়া অনেকের পক্ষে সম্ভব হচ্ছিল না। খবরটা প্রচারিত হয়ে গেলে একদিন অমিতাভ বাড়িতে এসে বাবার সঙ্গে কথা বলল। সুভাষেন বাড়িতেই ছিল। বাবা তাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে অমিতাভকে দেখে হেসে সুভাষেন বলল, আরে কি ব্যাপার হঠাৎ? বাবা বললেন, হঠাৎ কেন বলছিস? অমিতাভ তো মাঝে মাঝেই এসে আমার সঙ্গে গল্প করে যায়। হ্যাঁ, বলো অমিতাভ। অমিতাভ হাসল। তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছ? কিসের সিদ্ধান্ত? চা বাগানে ডাক্তারি করতে যাওয়ার কথা বলছি। ও হ্যাঁ, অ্যাপ্লাই করতেই চাকরিটা পেয়ে গেলাম। তুমি কি জানো চা বাগান এলাকায় এখনো আইনের শাসন ঠিকঠাক চলে না? তার মানে? খুব সহজ, খোলাখুলি বলছি। ওখানে মেয়েদের সম্মান নিয়ে কেউ ভাবে না। কপালে ভাঁজ পড়ল সুভাষেনের। তোমায় কে বলল? চা বাগানের উপর লেখা বইগুলো পড়লেই জানতে পারতে। সময় তো পাল্টে যাচ্ছে, তাই না? হাসল সুভাষেন। তাহলে তুমি যাবেই? যাই, গিয়ে দেখে আসি। বাবা বলল শুধু যাচ্ছে না, ও একা যেতে চাইছে, আমাকেও সঙ্গে নেবে না। বলছে ওর বয়সী কোনো ছেলে যদি আমার সঙ্গে থাকতো তাহলে কি আমি তার সঙ্গে যেতাম? ঠিক কথা, মেনে নিয়েছি। অমিতাভ উঠে দাঁড়িয়েছিল। আচ্ছা চলি, আমাকে একটা কাজে যেতে হবে। গম্ভীর মুখে চলে গিয়েছিল অমিতাভ। শব্দ হলো। সুভাষেন মুখ তুলে দেখল খানিকটা দূরে এতোয়ারি এক গ্লাস জল হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে জল খেতে খেতে বেশ ভালো লাগলো। সুভাষেন বলল, থ্যাংক ইউ। গ্লাস ফেরত দিয়ে সে জিজ্ঞেস করল, তাহলে তুমি এখানেই থাকবে? 3বার মাথা নাড়ল এতোয়ারি, মুখে হাসি। তোমার জামা কাপড় কি নিয়ে এসেছো? না, কাল দিয়ে যাবে। মেয়েটার গলার স্বর যেন আরো সরু হলো। ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে দুপুরে আমি খেলাম, তোমরাও তো এখানেই খেয়েছো তাই না? মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। বুঝতে পারছি তুমি রান্না করেছো, কিন্তু ওসব কিনে আনলো কে? কেনেনি, বড় সাহেবের বাবুর্চি দিয়ে গিয়েছিল। আচ্ছা, রাতের খাবার? যা দিয়েছিল তা থেকেই হয়ে গিয়েছে। হুম, কাল মাংরা কখন আসবে? সকালে 6:30টার মধ্যে। ওকে বলবে এসেই যেন আমার সঙ্গে দেখা করে। বাবা এবং মাকে দুটো পৃথক চিঠি লিখল সুভাষেন। তারপর সুটকেস খুলে নিজের পোশাকগুলো দেখল। মা বলা সত্ত্বেও বেশি শাড়ি আনেনি, কিন্তু আরো কয়েকটা প্যান্ট আর পাঞ্জাবি নিয়ে আসা উচিত ছিল। এখানে ওসবের দোকান কোথায় আছে কে জানে। সে মায়ের চিঠির শেষে পুনশ্চ লিখে 2 জোড়া প্যান্ট আর পাঞ্জাবি পার্সেল করে পাঠিয়ে দিতে লিখল। লিখে স্বস্তি পেল। রাতের খাওয়া শেষ করে সুভাষেন এতোয়ারিকে জিজ্ঞেস করল, তুই শুবি কোথায়, বিছানা আছে? মেয়েটা হাসল। বিছানার দরকার নেই, এটা তো মাটির ঘর না, আমি এমনিই শুয়ে পড়ব, কোনো অসুবিধা হবে না। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে সরে আসার সময় সুভাষেন ঠিক করল, কাল মেয়েটা শোয়ার জন্য যা হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে। হারিকেনের আলো কমিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসতেই আবার এতোয়ারির গলা কানে এলো। মেম সাব, কিছু বলবি? হুম, বল। রাত্রে দরজার শব্দ হলে আপনি একা একা দরজা খুলবেন না। দরজার শব্দ হবে? কে করবে? জানি না, কিন্তু শব্দ হয়। মেয়ে মানুষ একা থাকলেই শব্দ হয়। একা কোথায়, তুই তো আছিস। না মেম সাব, দরজা খুলবেন না। ঠিক আছে, খুলবো না। যা, খেয়ে নিয়ে শুয়ে পড়।
সুভাষেন হাসল। শব্দটা কানে যেতেই ঘুম ভেঙে গেল। ধড়মড়িয়ে উঠে বসল সুভাষেন। ঠিক তখনই বাইরের জানালায় শব্দ হলো। জানালাটা ভিতর থেকে বন্ধ। খাট থেকে নামতে যাচ্ছিল সুভাষেন। এতোয়ারি ছুটে এসে নিঃশব্দে হাত নেড়ে না বলতে লাগলো। যতটা সম্ভব গলা নামিয়ে সুভাষেন জিজ্ঞেস করল, কি হয়েছে? ফিসফিসিয়ে বলল এতোয়ারি, আপনি বাইরে যাবেন না, শুয়ে থাকুন। কেন? কে দরজায় শব্দ করছে? সুভাষেন নিচু স্বরে প্রশ্ন করল। আমি জানি না, কিন্তু যে করছে সে কিছুতেই ভালো লোক হতে পারে না। তা তো ঠিক, কিন্তু লোকটা কে সেটা তো জানতে হবে। বিছানা থেকে নেমে দাঁড়ালো সুভাষেন। তারপর চিৎকার করে ইংরেজিতে জিজ্ঞেস করল, কে ওখানে? কে শব্দ করছো? কেউ সাড়া দিল না। এক দুই করে অনেকগুলো মিনিট চলে গেল। মাথা নাড়ল সুভাষেন। মনে হচ্ছে আজ আর কেউ বিরক্ত করতে আসবে না, শুয়ে পড়। চা বাগানে সাধারণত 2 শিফটে কাজ হয়। সকাল 8টা থেকে 12টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। ফ্যাক্টরিতে যখন চা উৎপাদনের কাজ শুরু হয় তখন সেখানকার কর্মীদের জন্য 3 শিফট চালু হয়। সকাল 7:30টায় তৈরি হয়ে সুভাষেন মাংরাকে ডেকে বলল, এই নাও টাকা, দোকানে গিয়ে এতোয়ারি যা বলবে কিনে নিয়ে এসো। মাথা নাড়ল মাংরা। কাল রাত্রে কি হয়েছিল শুনেছ? হ্যাঁ, শুনেছি। অত রাত্রে কে এসে দরজায় শব্দ করতে পারে বলে তোমার মনে হয়? কি করে বলবো মেম সাহেব, এর আগে তো কখনো হয়েছে বলে শুনিনি। কথা বলতে বলতে বাড়ির বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছিল সুভাষেন। তার চোখে পড়ল একটা সিগারেটের মোচড়ানো প্যাকেট বারান্দার নিচে পড়ে আছে। সে এগিয়ে গিয়ে প্যাকেটটা তুলে নিয়ে বুঝতে পারল ওটা আদৌ পুরনো নয়। ভিতরে কোনো সিগারেট নেই। প্যাকেটটা দেখিয়ে সে মাংরাকে জিজ্ঞেস করল, এটা এখানে কে ফেললো? মাংরা অবাক হয়ে বলল, এটা তো খুব দামি সিগারেটের প্যাকেট, সাহেবরা খায়, কিন্তু প্যাকেটটা এখানে ফেলে যাবে কেন? তার কারণ এই সিগারেট যে খায় সে এখানে এসেছিল। কাল রাত্রে যে দরজায় শব্দ করেছিল সে ফেলে যায়নি তো? সুভাষেনের কপালে ভাঁজ পড়ল। এটা নিশ্চয়ই খুব দামি সিগারেট, সাধারণ লোকে খায় না। কথা না বাড়িয়ে রাস্তায় নামল সুভাষেন। ঠান্ডা বাতাস বইছে, নরম রোদ ছড়িয়েছে পৃথিবীতে। জায়গাটা সত্যিই ভালো। মাঝে মাঝে লোকজন সাইকেলে ফ্যাক্টরির দিকে যাচ্ছে। তারা বেশ অবাক হচ্ছে সুভাষেনকে দেখে। এই রাস্তায় সাধারণ মেয়েদের দেখাই যায় না। সিগারেটের প্যাকেটটা হাত ব্যাগে রেখে দিল সে। হাসপাতালের সামনে পৌঁছাতেই ম্যাকফারসন সাহেবকে দেখতে পাওয়া গেল। সহকারী ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে সুভাষেনকে দেখে দাঁড়িয়ে গিয়ে বললেন, গুড মর্নিং ডক্টর, রাতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। সুভাষেন মাথা নাড়ল। আমার কোয়ার্টার্সে যাকে কাজের জন্য দিয়েছেন সেই মেয়েটি রাতে ছিল, কোনো অসুবিধা হয়নি। ম্যাকফারসন সহকারী ম্যানেজারের দিকে তাকালেন। সহকারী ম্যানেজার বলল, ওই কোয়ার্টার্সের কেয়ারটেকারের রিলেটিভ, কুক হিসেবে আনা হয়েছে। ও, গুড। ম্যানেজার ম্যাকফারসন এগিয়ে যাচ্ছেন দেখে কথাটা বলতে গিয়ে থেমে গেল সুভাষেন। আর একটা রাত দেখা যাক, তারপর বলবে। হাসপাতালে ঢুকে সে দেখল এর মধ্যেই পেশেন্টরা আসতে শুরু করেছে। নৃপেন হালদার বারান্দায় হাত জোড় করে দাঁড়িয়েছিল। হাসি মুখে বলল, আসুন ম্যাডাম। মুখে এত হাসি কেন? হাসবো না? এত বছর চা বাগানে কম্পাউন্ডারি করছি, এমন কাণ্ড তো কখনো দেখিনি। কি দেখলেন? আসুন ম্যাডাম। নৃপেন হালদার তাকে পাশের হল ঘরে নিয়ে গেল। সেখানে এর মধ্যেই জনাদশেক বয়স্কা মদেশিয়া মহিলা বসে অপেক্ষা করছে তাদের অসুখের কথা ডাক্তারকে বলবে বলে। নৃপেন হালদার বলল, যেহেতু চা বাগানের ডাক্তার পুরুষরাই হয়ে থাকেন, তাই শ্রমিকদের বাড়ির মেয়েরা অসুস্থ হলেও এই হাসপাতালে আসতে চায় না। তাদের স্বামী বা বাবা খুব বেশি হলে বুড়ি মা এসে ডাক্তারবাবুকে অসুখের বিবরণ দিয়ে ওষুধ নিয়ে যায়। আগের ডাক্তারবাবু খুব বিরক্ত হতেন, বলতেন কানে শুনে চিকিৎসা করা যায় না। অসুস্থ মেয়েরা এখানে আসতো না কেন? পুরুষ ডাক্তারকে দেখাতে চায় না। কিছু মনে করবেন না, এরা শুধু ছায়া পড়ে ছোট নদীর জলে স্নান করতে সংকোচ বোধ করে না, যত সংকোচ এখানে এলে। তা আপনি আসায় একদিক থেকে ভালো হলো, বিনা চিকিৎসায় মেয়েগুলি রোগে ভুগবে না। কথা ঘোরালো সুভাষেন। আপনি লিস্টটা তৈরি করেছেন? আগে হ্যাঁ। আমাকে দিয়ে যান। এখনই দিচ্ছি। ও হ্যাঁ, কাল যে লিস্টটা আপনাকে দিয়েছিলাম, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যান।
কম্পাউন্ডার বাবুর দেওয়া লিস্টে চোখ বোলালেন। আজ যারা অসুখ দেখাতে এসেছে তাদের যে এর বাইরেও ওষুধ লাগতে পারে। সুভাষেন মাথা নাড়ল। না, তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় তো লাগবেই। নমস্কার স্যার। কমলাপাত্র কপালে হাত ঠেকিয়ে সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে কি আপনার মহিলা বলে মনে হচ্ছে না? বিরক্ত হলো সুভাষেন। এক হাত জিভ বের করল কমলাপাত্র। সরি সরি ম্যাডাম। আপনার সহকারী আসেনি? আসবে, একটু দেরি হবে ম্যাডাম। কেন? ওর স্বামীর নাকি কাল রাত থেকে পেট খারাপ হয়েছে, 3 বার গিয়েছে, ওষুধ খেয়েছে। যদি ধরে যায় তাহলে আসবে, কমলাপাত্র বলল। না হলে কামাই করবে? ওর ক্যাজুয়াল লিভ কটা আছে? জবাব দিল না কমলাপাত্র। আচ্ছা, যদি উল্টোটা হতো, সন্ধ্যা সাহার লুজ মোশন হলে কি ওর স্বামী সেবা করার জন্য ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতো? প্রশ্ন করল সুভাষেন। মাথা নিচু করে হেসে ফেলল কমলাপাত্র। হাসির কি হলো? মেয়েরা কি এই কপাল করে জন্মেছে ম্যাডাম? কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল সুভাষেন। একটু অপেক্ষা করে কমলাপাত্র জিজ্ঞেস করল, ম্যাডাম পেশেন্ট দেখবেন না? চলুন। উঠে দাঁড়ালো সুভাষেন। আজ যেসব মহিলা এসেছে তাদের বয়স 40-এর উপরে। বেশিরভাগই স্বামী পরিত্যক্তা অথবা বিধবা। একটা ব্যাপার এদের খুব মিল দেখতে পেল সুভাষেন। প্রত্যেকের শরীর রক্তশূন্য এবং সেই কারণে নানান অসুখে ভুগছে। এমনকি যে মেয়েটির চুল পাকেনি, হাড় জিরজিরে শরীর, তার চোখের পাতা টেনে দেখে বুঝতে পারল ওরও একই অবস্থা। কত বয়স তোমার? মেয়েটির মুখে মিষ্টি ছাপ আছে। হেসে সঙ্গিনীর দিকে তাকালো। সঙ্গিনী বৃদ্ধা। সুভাষেন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, কেউ হয় তোমার? চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল বৃদ্ধা। কে? ব্যাটার বউ। ও, ওর ছেলে মেয়ে কটা? 6টা, 2টো মরে গিয়েছে। সর্বনাশ! তোমার ছেলে নিশ্চয়ই এই বাগানে চাকরি করে? বৃদ্ধা মাথা নেড়ে না বলল। কোথায় চাকরি করে? আসামের চা বাগানে। সেখানে তোমরা যাওনি কেন? নিয়ে যায়নি, সেখানে গিয়ে ছেলে আবার বিয়ে করেছে। শোনা মাত্র দাঁতে দাঁত চাপল সুভাষেন। মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কি এই চা বাগানে চাকরি করো? পাতে তুলতাম, এখন মাথা ঘুরে পারি না, মেয়েটি বলল। সুভাষেন সন্ধ্যা সাহাকে বলল, এই মেয়েটিকে এখনই হাসপাতালে ভর্তি করে নিন। আমি একটু পরে ভালো করে দেখে ওষুধ প্রেসক্রাইব করব। তারপর মেয়েটির শাশুড়িকে বলল, আপনার ছেলের বউকে যদি বাঁচাতে হয় তাহলে কয়েকদিন এখানে রেখে চিকিৎসা করাতে হবে, আর যদি মেরে ফেলতে চান তো নিয়ে যেতে পারেন। বৃদ্ধা ইতস্তত করছিল। রুগ্ন মেয়েটি তেজি গলায় বলল, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান দিদি। সুভাষেন মেয়েটির দিকে তাকালো। তোমার নিজের বাবা মা কোথায় থাকে? তেলিপাড়ায়। তোমার এরকম শরীর খারাপ তা কি তারা জানে? এবার শাশুড়ি কথা বলল। আমার ছেলে চলে যাওয়ার পরে তারাও মুখ ফিরিয়ে নিয়েছে দিদি, কোনো খোঁজ খবর রাখে না। এর ভাইরাই বোধহয় রাখতে দেয় না। তাহলে তোমাদের চলে কি করে? নদীতে কাঁকড়া ধরি, জঙ্গল থেকে শাক তুলে এনে সেদ্ধ করে খাই। আমার স্বামী এই বাগানে চাকরি করত, সাপের ছোবলে মরে গিয়েছে, তাই হাসপাতালে আসতে পারি। কুলি লাইনের ঘর থেকে বের করে দেয়নি, বৃদ্ধা বলল। এবার মেয়েটির দিকে তাকালো সুভাষেন। শাশুড়ির উপর তোমার রাগ হয় না? কেন হবে? বাহ, ওর ছেলে তোমার সঙ্গে এমন জঘন্য কাজ করলো? একগাল হাসল মেয়েটি। ও, যে পালিয়ে গেছে সে তো ওর সৎ ছেলে, নিজের ছেলে হলে কখনোই পালাতো না। বেশি বয়সে বউ মরার পর আমার শ্বশুর এই শাশুড়িকে বিয়ে করেছিল, তাই বাচ্চা হয়নি। গতকাল যত মানুষ এসেছিল আজ তার সংখ্যা বেড়েছে, মেয়েদের সংখ্যা বেশি। কিন্তু আজ 2টি মেয়ে তাদের মায়ের সঙ্গে এসেছিল, যাদের বয়স 14 কি 15। ওই বয়সের মেয়ে গতকাল ছিল না। দুজনেই তাদের মাসিকের সময় তীব্র যন্ত্রণায় আক্রান্ত হয়। দুজনের চেহারাই বেশ শীর্ণ। সুভাষেন জিজ্ঞেস করল, আগে ডাক্তার দেখিয়েছ? একজন মাথা নাড়ল। না। কেন? অবাক হয়ে তাকালো সুভাষেন। এখানে সবাই ব্যাটা ছেলে ডাক্তার।
তাতে কি হয়েছে? মধ্যবয়সিনীর মুখ বেগুনি হলো। এসব কথা কি ব্যাটা ছেলেকে বলা যায়? কেন যায় না? একটু রেগে গেল সুভাষেন। তোমার অসুখ হয়েছে, কি ওষুধ দিলে সেই অসুখ সারবে তা ডাক্তার জানে, তাই তাকে দেখাবে। সে ছেলে বা মেয়ে তা নিয়ে মাথা ঘামাবে কেন? দ্বিতীয় মেয়েটির মা কিন্তু কিন্তু করে বলল, যদি বুকে যন্ত্র চাপার সময় হাত দিয়ে দেয়? হকচকিয়ে গেল সুভাষেন। মানে? দ্বিতীয় জন বলল, ডাক্তার তো পুরুষ মানুষ, তাই ভয় করে। আর কথা না বাড়িয়ে ওষুধ দিল সুভাষেন। প্রায় শেষের মুখে একটি অল্প বয়সী মেয়ে এসে মুখ নিচু করে বসল। সুভাষেন জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? পেটে ব্যথা করে। কখন হয়? প্রতি মাসে যখন শরীর খারাপ হয় তখন? না, সব সময়। মেয়েটি মুখ তুলছিল না। সুভাষেন কমলাপাত্রকে বলল, ওকে নিয়ে গিয়ে পাশের ঘরের বেডে শুতে বলুন। কমলাপাত্র বেশ কড়া গলায় বলল, চলে এসো। আরো একজন মহিলা দেখে কাগজে ওষুধের নাম লিখে সুভাষেন বলল, সামনের ঘরে যে দিদি বসে আছে তাকে দাও, ওষুধ পেয়ে যাবে। তারপর পাশের ঘরে গিয়ে দেখলো মেয়েটি বসে আছে। তাকে দেখা মাত্র হাসলো। কিরকম সন্দেহ হওয়াতে সুভাষেন কমলাপাত্রকে বলল, আপনি বাইরে গিয়ে সামলে নিন, আমি আসছি। কমলাপাত্র বেরিয়ে গেলে মেয়েটি বলল, আমি মিথ্যে কথা বলেছি। সে কি? আমার পেটে ব্যথা হয়নি দিদি। একটু রেগে গেল সুভাষেন। তাহলে কেন এখানে এসেছো? সঙ্গে সঙ্গে নিচে নেমে সুভাষেনের পা দুটো জড়িয়ে ধরল মেয়েটি। আপনি ওকে বাঁচান দিদি। আহ, ছাড়ো। বেশ রেগে গিয়ে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল সুভাষেন। এরকম কেন করছো? কেন এসেছো এখানে? উঠে দাঁড়িয়ে মাথা নিচু করলো মেয়েটি। আপনি আমাকে ওষুধ দিন। তোমার যখন অসুখ হয়নি তখন কি ওষুধ দেব? শুনেছি এমন ওষুধ আছে যা খেলে পেটে বাচ্চা আসে না। হকচকিয়ে গেল সুভাষেন। বলে কি মেয়েটা? সামলে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার বর কোথায়? বহু দূরে, মিলিটারিতে কাজ করতো। করতো বলছো কেন? দেশ স্বাধীন হওয়ার কয়েক মাস পরে তার চাকরি গিয়েছে, এখন সে বাগানে ফিরে আসছে। কবে বিয়ে হয়েছিল? 2 বছর আগে, কিন্তু আমরা একসঙ্গে থাকিনি। বিয়ের দিনেই ওকে হুকুম করে পাঠিয়েছিল চলে যেতে। মেয়েটি বলল। তাই এতদিন পরে বর আসছে, তুমি খুশি না? না। সে কি? আপনি রাগ করবেন না? করুণ গলায় বলল মেয়েটি। না, 1 বছর হলো আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। এখন ও ফিরে এসে নিশ্চয়ই বাবা হইতে চাইবে, কিন্তু আমি কি করে রাজি হই? তাই এখন ওষুধ চাইছো যাতে তুমি মা না হও? হ্যাঁ দিদি। তার চেয়ে বাড়িতে সত্যি কথা বলে বিয়েটা ভেঙে দিতে বলো। 500 টাকা, 4 জোড়া খাসির মাংস আর ভাত খাওয়াতে হবে। আমাদের তো ক্ষমতা নেই। আমি ওকে বলেছিলাম পালিয়ে যেতে চাই, কিন্তু ও পালাতে রাজি হয়নি। মাকে ফেলে যাবে না। মা খুব ভালো। আমি কি করে জোর দেই? তাই ওষুধ খাবো। বাচ্চা হবে না। বাচ্চা না হলে 1 বছরের মধ্যে ও আমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করবে। আমি বেঁচে যাব। মেয়েটি গড় গড় করে বলে গেল। অবাক হয়ে শুনছিল সুভাষেন। বলল, এসব কি বলছো? তুমি কি পাগল? না দিদি, আমি পাগল কেন হব? কিন্তু এই যে তুমি 1 বছর স্বামীর সঙ্গে ঘর করবে, বাচ্চা না হোক স্বামী স্ত্রীরা যা করে তা তো করবে, সেটা জানার পরে তোমার প্রেমিক আপত্তি করবে না? দ্রুত মাথা নাড়ল মেয়েটি। আমার স্বামী আছে জেনেই তো সে আমাকে ভালোবেসেছে, শুধু বাচ্চা না হলেই হলো। তুমি এসব করে কি তোমার স্বামীকে ঠকাচ্ছ না? না, চটপট জবাব দিল মেয়েটি। সে কি? সবাই বলে মিলিটারিদের বউয়ের অভাব হয় না, পয়সা দিয়ে বউ কেনে ওরা। ও তো সব ভোগটোগ করে আমার কাছে আসছে। আমি ওকে ঠকাবো কি করে? আমাকেই তো ও ঠকাবে। মেয়েটাকে দেখছিল সুভাষেন। এমনভাবে গুছিয়ে কথা চা বাগানের একটি অশিক্ষিত মেয়ে বলতে পারে তার নিজের কানে না শুনলে বিশ্বাস করত না। কিন্তু মেয়েটি এখন স্বামীকে প্রতারণা করতে চাইছে। এ ব্যাপারে তার সাহায্য চাইছে। প্রতারককে সাহায্য করা কি ঠিক হবে? সুভাষেন কিছু বলার আগেই কমলাপাত্র এগিয়ে এলো। লাঞ্চ খাবেন না দিদি? এখনো কজন বাকি আছে? পুরনো পেশেন্ট ছিল, ওষুধ নিতে এসেছিল, হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান।
ও হ্যাঁ, এই মেয়েটিকে অ্যাডমিট করে নিন। বলছে পেটে খুব ব্যথা হচ্ছে। বিকেলে ওকে ভালো করে দেখব। ঠিক আছে, কমলা পাত্র জিজ্ঞেস করল। এই, তোর নাম কি? হাসপাতাল থেকে বেরিয়ে সুভাষেন কোয়ার্টার্সের দিকে না গিয়ে সাঁকো পেরিয়ে অফিসে চলে এসে শুনল বড় সাহেব রাউন্ডে বেরিয়েছেন। কখন ফিরবেন তা বলা যাচ্ছে না। এখন ভর দুপুর, খিদেও পাচ্ছিল। কোয়ার্টার্সের দিকে ফিরছিল সুভাষেন। গাড়ির আওয়াজ পেয়ে দাঁড়ালো। ম্যাকফারসন গাড়ি থামালেন। ওদিকে কেন? আপনার কাছে গিয়েছিলাম, হাসল সুভাষেন। তাহলে ব্যাপারটা সিরিয়াস? মাথা নাড়লেন ম্যাকফারসন। কি করে বুঝলেন? নইলে এতটা সময় পরিশ্রম করে লাঞ্চে না গিয়ে আমার সঙ্গে দেখা করতে যাবে কেন? উঠে এসো, তোমাকে পৌঁছে দেওয়ার সময় সমস্যাটা শুনি। হাত বাড়িয়ে দরজা খুলে দিয়ে হঠাৎ শব্দ করে হাসলেন ভদ্রলোক। গাড়িতে উঠে দরজা বন্ধ করে সুভাষেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? একসময় চা বাগানের ইউরোপিয়ান ম্যানেজারদের গাড়িতে কোনো অনাত্মীয় মেয়ে উঠলে লোকে তাকে খারাপ মেয়ে বলে ভাবত। আমি হাসলাম, কারণ সময় খুব দ্রুত বদলে যাচ্ছে। ছেড়ে দাও এসব কথা, বলো কি ব্যাপার? গাড়ি ঘুরিয়ে ম্যাকফারসন সুভাষেনের কোয়ার্টার্সের দিকে চলেছেন। ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে সুভাষেন বলল, কাল অনেক রাত্রে কেউ আমার কোয়ার্টার্সের দরজায় নক করেছিল, কয়েকবার। ব্রেক চেপে গাড়ি থামালেন ম্যাকফারসন। কথা বলেছিল? না স্যার। তুমি দরজা খুলেছিলে? খুলতে চেয়েছিলাম, কিন্তু মেড সার্ভেন্ট নিষেধ করায় খুলিনি। অদ্ভুত ব্যাপার, ম্যানেজারের বাংলায় কেউ বিরক্ত করতে গিয়েছে কখনো শুনিনি তো। স্যার, ম্যানেজারের বাংলায় কি এর আগে কোনো মহিলা একা ছিলেন? তা ঠিক। চিন্তিত দেখালো ম্যাকফারসনকে। কিন্তু বিশ্বাস করতে পারছি না, এত সাহস কে দেখাবে? বাবুদের কোনো ইয়াং ছেলে? কেউ কেউ তো কলেজে পড়ে, ছুটিতে আসে। তারা তো বুঝতেই পারছো। না স্যার, তারা এত সাহসী হবে না। কি করে বুঝলে? এবার সিগারেটের প্যাকেটটা তার সামনে ধরল সুভাষেন। এত দামি সিগারেট কিনে খাওয়ার ক্ষমতা তাদের কি হবে বলে আপনার মনে হয়? হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে চোখ বুলিয়ে ম্যাকফারসন বললেন, হে তো মেড ইন ইংল্যান্ড। তুমি কোথায় পেলে? আমার বারান্দার পাশে। মাই গড! ম্যাকফারসনকে খুব চিন্তিত দেখালো। সুভাষেন বলল, আমি জানি না এই সিগারেট এখানে বিক্রি হয় কিনা। না, অন্তত আমার জানা নেই। আমাদের বাগানে 4 জন ম্যানেজার আছে। 2 জন স্মোক করেন না, 2 জন করেন। তাদের কেউ তোমার বারান্দার সামনে সিগারেটের প্যাকেট ফেলে এসেছে কিনা তা বলতে পারি না। প্যাকেটটা থাক। গাড়ি চালু করলেন ম্যাকফারসন। আমার খুব খারাপ লাগছে। প্রথম রাত্রেই তোমার খারাপ অভিজ্ঞতা হলো। আজ থেকে রাতের বেলায় তোমার কোয়ার্টার্সের বাইরে গার্ড থাকবে। গাড়ির শব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছিল এতোয়ারি। সুভাষেন নেমে দাঁড়াতেই ম্যাকফারসন গাড়ি নিয়ে চলে গেলেন। বারান্দার কাছে যেতে এতোয়ারি জিজ্ঞেস করল, খিদে পায়নি? হ্যাঁ, আমি বাথরুম থেকে আসছি, তুই খাবার টেবিলে দে। ও হ্যাঁ, মাংরাকে দেখছি না কেন? ও দুপুরে খাবার খেতে বাড়ি গিয়েছে। সে কি? কাল থেকে ওকে এখানেই খেতে বলবি। ভিতরে ঢুকলো সুভাষেন। দুপুরের খাওয়ার পরে বিশ্রাম নিয়ে বেরোনোর সময় মাংরাকে দেখতে পেল সে। জিজ্ঞেস করলো, তোমার বাড়ি এখান থেকে কত দূরে? 40 মিনিট লাগে, মাংরা জবাব দিল। তুমি নিশ্চয়ই এতোয়ারির কাছ থেকে শুনেছ কাল রাত্রে এখানে কোনো লোক এসেছিল যে দামি বিদেশি সিগারেট খায়। তুমি কি কাউকে সন্দেহ করছো? মাথা নাড়ল মাংরা। সাহেবরা তো দামি সিগারেট খায়। আমি তো নাম জানি না, কি করে বলবো? একটু ভাবলো সুভাষেন। তুমি কি সাহেবদের ছাড়া আর কাউকে দামি সিগারেট খেতে দেখেছ? আগে ডাক্তারবাবু খেত। বাগানের বাবুদের কেউ কেউ সিগারেট খায়, কিন্তু সেগুলো বোধহয় বিলিতি সিগারেট নয়, মাংরা বলল। সুভাষেন হাসপাতালে পৌঁছাতেই দেখলো বড় সাহেবের বেয়ারা দাঁড়িয়ে আছে। তাকে দেখে কপালে আঙুল ছুঁয়ে লোকটা বলল, বড় সাহেব বললেন কাজ শুরু করার আগে একবার দেখা করে আসতে। নৃপেন হালদার বাইরে বেরিয়ে এলো। কোনো প্রবলেম হয়েছে নাকি দিদি? না, তেমন কিছু নয়। সুভাষেন আবার হাঁটতে শুরু করলে ম্যাকফারসনের বেয়ারা তাকে অনুসরণ করল। ম্যাকফারসন সাহেব ফাইল দেখছিলেন। তার উল্টো দিকে কেউ নেই। সুভাষেন ঘরে ঢোকা মাত্র ম্যাকফারসন মুখ তুললেন। এসো, বসো। সুভাষেন বসল। 3 সেকেন্ড চোখ বন্ধ করে ভেবে নিয়ে ম্যাকফারসন বললেন, আমি অত্যন্ত দুঃখিত।
এই চা বাগানের একজন সহকারী ম্যানেজার একটু বেশি কৌতূহলী হয়ে তোমার কোয়ার্টার্সের দরজায় কাল রাত্রে গিয়েছিল। ও, কাজটা অত্যন্ত অন্যায়, শিষ্টাচারের বাইরে এবং অন্যায়। তিনি স্বীকার করেছেন? প্রথমে করেননি, পরে করেছেন। অজুহাত দিয়েছেন একটু বেশি মদ্যপান করে ফেলেছিলেন বলে সংযম হারিয়ে ফেলেছেন। এটা কি সভ্য মানুষের কাজ? না, অবশ্যই নয়। ম্যাকফারসন বললেন, যে সিগারেটের প্যাকেট তোমার কোয়ার্টার্সের সামনে পড়েছিল সেটা আমার বাগানের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফেলে এসেছিল। ওই সেই সিগারেট খেয়ে থাকে। আমার কাছে সে তার অপরাধ স্বীকার করেছে, কিন্তু অপরাধ স্বীকার করলে ছাড় পাওয়া যায় না। পুরো ব্যাপারটা তোমার উপর নির্ভর করছে। তুমি যদি চাও তাহলে ওকে আমি এখনই সাসপেন্ড করে সমস্ত ব্যাপারটা হেড অফিসে জানাতে পারি। তারা সিদ্ধান্ত নিতে দেরি করবে না। আমি ঠিক বুঝতে পারছি না, লোকটাকে শাস্তি দেওয়া হবে কিনা তা আমার উপর নির্ভর করছে। অবশ্যই। তোমার কোয়ার্টার্সের দরজায় মাঝরাতে যে নক করেছে তাকে তুমি দেখোনি, তার গলার স্বরও শোনেনি। শুধু সকালে একটা সিগারেটের প্যাকেট দেখতে পেয়েছো। ওই প্যাকেট থেকে যে সিগারেট খেয়েছে সে কাল রাত্রে তোমার দরজায় গিয়েছিল, তাই তো? কিন্তু ওই ব্র্যান্ডের সিগারেট যদি একাধিক মানুষ খেয়ে থাকে, তাহলে তুমি কাকে অভিযুক্ত করবে তা বুঝতে পারবে না। হাসলেন ম্যাকফারসন। আমাকে ভুল বুঝছো না, আমি কাউকে বাঁচাতে এসব কথা বলছি না। ওই ব্র্যান্ডের সিগারেট কি একজনের বেশি খেয়ে থাকে? নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বললেন ম্যাকফারসন। আপনার সঙ্গে কার কথা হয়েছে? সুভাষিয়ান তাকালো। যে দুজন খান তাদের সঙ্গে কথা বলেছি। তারা কি বলেছেন? একজন আকাশ থেকে পড়েছেন। তিনি জানিয়েছেন কাল ডিনার করে এক ঘুমে রাত কাটিয়েছেন। বাংলোর বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয়জন? দ্বিতীয়জন সম্ভবত ভয় পেয়ে প্রথমে মুখ খুলতে চায়নি, পরে স্বীকার করেছে সে তোমার ওখানে যেতে বাধ্য হয়েছিল। এবার গম্ভীর হলেন ম্যাকফারসন। বাধ্য হয়েছিল মানে? তার জ্বর এসেছিল, সমস্ত শরীর ব্যথা করছিল। বাংলোয় ওষুধ না থাকায় বাধ্য হয়ে হাসপাতালে গিয়ে দেখে আয়া ছাড়া কেউ নেই। তখন তার মনে হয় তুমি যদি জেগে থাকো তাহলে ওষুধ চেয়ে নেবে। সে উদ্দেশ্যেই গিয়েছিল। দরজায় শব্দ করে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যায়। ম্যাকফারসন বললেন। আর সিগারেটের প্যাকেটটা? চোখ ছোট হলো সুভাষ সেনের। হাসলেন ম্যানেজার। স্মোকাররা অসুস্থতার সময় নিতান্ত বাধ্য না হলে সিগারেট খাওয়া ছাড়ে না। আমি তাকে বলেছি কোনো মহিলা, তিনি ডাক্তার হলেও তার কাছে মাঝরাতে গিয়ে সে খুব অন্যায় করেছে। তাছাড়া যাওয়ার জন্য যে কারণ সে দেখাচ্ছে তা যে সত্যি তা কি প্রমাণ করতে পারবে? ব্যাপারটা তো বানানো গল্পও হতে পারে। অপরাধ আড়াল করার জন্য বলছে। তাই তুমি যা চাও তাই হবে। কাল রাত্রে যা ঘটেছিল তা লিখে একটা অভিযোগপত্র আমাকে দাও, আমি আজই ব্যবস্থা নেব। একটু ভাবল সুভাষেন। আমি শুধু লিখতে পারি কেউ মাঝরাতে আমার ঘরের দরজায় নক করেছিল, কিন্তু কে করেছিল তা বলা তো সম্ভব নয়। তাছাড়া আপনি প্রথমে যা বললেন তা তো সত্যি হতে পারে। স্যার, আমার হাতে যখন কোনো প্রমাণ নেই তখন। তাছাড়া আপনি তো পাহারাদারের ব্যবস্থা করেছেন, মনে হয় আর বিপদ হবে না। কিন্তু স্যার, কাল রাত্রে যে গিয়েছিল তার নাম জানতে পারি? ম্যাকফারসন বললেন, আমার মনে হচ্ছে তুমি এ বিষয়ে স্পেসিফিক কমপ্লেন করতে চাইছো না। তাহলে নাম জেনে কি করবে? তাছাড়া সে ওষুধের জন্য তোমার দরজায় নক করেছিল না অন্য কোনো মতলব ছিল তা প্রমাণ করা শক্ত। ভবিষ্যতে এরকম কিছু ঘটলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। ও হ্যাঁ, কাল দেখলাম তুমি একটা স্যুটকেস নিয়ে এখানে এসেছো। কয়েকদিনের জন্য বেড়াতে গেলে ওই স্যুটকেসটায় কাজ চলে যায়, কিন্তু তুমি তো বেড়াতে আসোনি। না স্যার, মাসখানেক কোনো অসুবিধা হবে না। ওকে, তুমি নিশ্চয়ই এখন হসপিটালে যাবে? মাথা নাড়ল সুভাষেন। হাত নেড়ে ম্যাকফারসন ফ্যাক্টরির দিকে হাঁটতে লাগলেন। হাসপাতালে ফিরে এলো সুভাষেন। ভিতরে ঢুকে সোজা মেয়েদের ওয়ার্ডে চলে এলো। তাকে দেখে ছুটে এলো জুনিয়র নার্স সন্ধ্যা সাহা। সুভাষেন তাকিয়ে দেখল ঘরে সেই মেয়েটি নেই যাকে সে ভর্তি করতে বলেছিল। সুভাষেন জিজ্ঞেস করলো, একটা মেয়েকে ভর্তি করতে বলেছিলাম পেটে ব্যথা হচ্ছিল বলে, সে কোথায়? সন্ধ্যা সাহা হাসল। পেটে কোনো ব্যথা হচ্ছে বলে মনে হয় না ম্যাডাম। মানে? অবাক হলো সুভাষেন। একটু আগে ওর বন্ধু এসেছিল, তার সঙ্গে ওপাশের চা বাগানে গিয়ে গল্প করছে। আমার তো মনে হয় ব্যথার ব্যাপারটা বাহানা। আপনি হাসপাতালের বাইরে যেতে নিষেধ করেননি কেন? আমি দেখিনি, পরে শুনলাম। ঠিক আছে, ও ফিরলে বাড়ি চলে যেতে বলবেন, হাসপাতালে থাকার দরকার নেই।
নিজের ঘরের দিকে যেতে যেতে সুভাষ সেন বলল, নৃপেনবাবুকে আমার ঘরে এখনই আসতে বলুন। মিনিট দুয়েকের মধ্যে নৃপেনবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। খুব খারাপ কথা ম্যাডাম, আপনাকে মিথ্যে বলে হাসপাতালে অ্যাডমিশন নিয়েছিল। ভেরি ব্যাড। ভদ্রলোকে কয়েক সেকেন্ড দেখল সুভাষ সেন। এই জন্য আপনাকে ডাকিনি। হ্যাঁ? হকচকিয়ে গেল নৃপেন হালদার। তাহলে? শুনুন, আমি চাই না ওষুধপত্র বা হাসপাতালের যা কিছু অসুস্থ মানুষের কাজে লাগে তা নিয়ে কেউ জালিয়াতি করুক। আমি জানি প্রত্যেক মানুষের টাকার দরকার হয়, কিন্তু তাই বলে কেউ আমার চোখের সামনে চুরি করবে তা আমি মেনে নেব না। একটু থেমে সুভাষেন জিজ্ঞেস করল, আপনি বুঝতে পেরেছেন? কথা না বলে দুবার মাথা নেড়ে হ্যাঁ বলল নৃপেন হালদার। আশা করি দ্বিতীয়বার আপনাকে মনে করিয়ে দিতে হবে না। যেতে পারেন। উঠে দাঁড়াতে পেরে যেন বেঁচে গেল নৃপেন হালদার। আর ঠিক সেই সময় সন্ধ্যা সাহার পাশাপাশি দরজায় এসে দাঁড়ালো সেই মেয়েটি। আর হবে না, আপনি আমাকে বিশ্বাস করুন, আর কখনোই এরকম করব না। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সুভাষ সেন বলল, বিশ্বাস করব, কিন্তু তার জন্য কাল সকালে তোমার মা বাবা আর যে ছেলেটি আজ এসেছিল তাকে সঙ্গে নিয়ে আমার কাছে আসতে হবে। পারবে? চোখ বড় হয়ে গেল মেয়েটির। শব্দ করে কেঁদে ফেলল। দুহাতে মুখ ঢেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সুভাষ সেন বলল, তোমার এই সমস্যার কথা মা বাবাকে বলেছ? মাথা নেড়ে না বলল মেয়েটা। তারপর মুখ থেকে হাত সরিয়ে দ্রুত হেঁটে চোখের বাইরে চলে গেল। চা বাগানে শ্রমিকের সংখ্যা 732। এর মধ্যে পুরুষ এবং নারীও আছে। ম্যানেজার, ক্লার্ক এবং অন্যান্যদের নিয়ে সংখ্যাটা 758। এছাড়া এদের পরিবারের বাচ্চা বা শিশু অথবা এদের নির্ভরশীল বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে। এদের শরীর সুস্থ রাখার দায়িত্ব কোম্পানির হাসপাতালের ডাক্তারদের উপর। সুভাষ সেন ধরে নিল তাকে রোজ গড়পড়তা 30 জন রোগী দেখতে হবে। অবশ্য এমন পাণ্ডববর্জিত জায়গায় কাজ করলে সময়টা ভালোভাবে কাটতে পারে। শেষ বিকেলে নৃপেন হালদার এসে বলল, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে। কে? চোখ তুলল সুভাষ সেন। এখান থেকে একটু দূরে যে বাজার, সেখানে ভদ্রলোকের ওষুধের দোকান আছে। সোজা হয়ে বসে সুভাষ সেন জিজ্ঞেস করল, কি দরকার? জিজ্ঞেস করিনি, ইতস্তত করল নৃপেন হালদার। জিজ্ঞেস করে আসবো? না, ওকে এখানে নিয়ে এসো। নৃপেন হালদার যাকে নিয়ে এলো তার চেহারা খুব রোগা, 50-এর কাছাকাছি বয়স। সামনে এসেই দুটো হাত কপালে ঠেকিয়ে ভদ্রলোক বললেন, আজ্ঞে, আমার নাম শিবদাস পুরকায়স্থ। এখানে আমার একটি ওষুধের দোকান আছে। আপনি এই চা বাগানের নতুন ডাক্তার হয়ে এসেছেন, তাই আলাপ করতে এলাম। হাসল সুভাষ সেন। বেশ তো, বসুন। শিবদাস পুরকায়স্থ চেয়ারে বসে কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা সাদা কাগজে মোড়া ভাঁড় বের করে টেবিলে রাখলেন। ওটা কি? সুভাষ সেনের কপালে ভাঁজ পড়ল। এখানকার পান্তুয়া। নর্থ বেঙ্গলে এত সুস্বাদু পান্তুয়া একমাত্র এখানেই পাওয়া যায়। একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। শিবদাস পুরকায়স্থ হাসলেন। লোকটাকে ভালো করে দেখে সুভাষ সেন জিজ্ঞেস করল, আপনি আমার সঙ্গে কি বিষয়ে আলাপ করতে এসেছেন? আবার হাত জোড় করলেন শিবদাস পুরকায়স্থ। আমিও ওষুধ বিক্রি করি। সহজলভ্য ওষুধ আমার দোকানেই পাবেন। না হলে শিলিগুড়ি থেকে আনিয়ে দেব 12 ঘন্টার মধ্যেই। আর তেমন ওষুধ কলকাতা থেকে 3 দিনের মধ্যেই নিয়ে আসা সম্ভব। এই চা বাগানে আমি গত 3 বছর ধরে ওষুধ সাপ্লাই দিয়ে আসছি। আমার সঙ্গে কাজ করলে আপনার ভালো লাগবে। দেখুন, আমি তো ডাক্তারি করি। আপনি যখন গত 3 বছর এই হাসপাতালে ওষুধ সাপ্লাই দিয়ে যাচ্ছেন, তখন আপত্তিকর কিছু না দেখলে আমি অন্য কিছু ভাবতে যাব কেন? ঠিক আছে? কিন্তু ম্যাডাম, ফুরিয়ে আসা ওষুধগুলো আবার দেওয়ার জন্য আপনার কাছ থেকে তো অর্ডার পাইনি। আমি কি কাল সকালে পাঠিয়ে দেব? শিবদাস পুরকায়স্থ হাত জোড় করল। আপনাকে নিজ থেকে কিছু করতে হবে না। দরকার হলে আপনার কাছে লিখিত অর্ডার যাবে। আচ্ছা, এবার আমাকে কাজ করতে দিন। সুভাষ সেন হেসে কাগজে চোখ রাখল। পেছনে দাঁড়ানো নৃপেন হালদার বলল, ব্যাস, হয়ে গেল। মিছিমিছি দুশ্চিন্তা করছিলেন। যান, নিশ্চিন্তে দোকানে যান। হাসি মুখে উঠে দাঁড়ালেন শিবদাস পুরকায়স্থ। তাহলে আজ চলি ম্যাডাম। হ্যাঁ, আর যে জিনিসটাকে সঙ্গে এনেছিলেন সেটা ফেরত নিয়ে যান, সুভাষ সেন বলল। তার মানে? হাসি মুছে গেল শিবদাস পুরকায়স্থের মুখ থেকে। আপনি জানতেন না তাই এনেছেন, এখন জেনে রাখুন, আমি মিষ্টি খাই না। অতএব ভবিষ্যতে আমাকে মিষ্টির প্রলোভন দেখাবেন না। নিয়ে যান।
নৃপেন হালদার নিচু গলায় শিবনাথপুর কায়স্থকে বলল, কারো কারো অল্প বয়সেই সুগার হয়, বাবা মায়ের থাকলে নিয়ে আসুন। ওরা বেরিয়ে গেলে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকলো সুভাষ সেন। তারপর উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সাইকেলে উঠছেন শিবদাসপুর কায়স্থ। উঠতে গিয়ে হাতের মিষ্টির হাঁড়ি নৃপেন হালদারকে দিয়ে গেলেন। নৃপেন হালদার গদগদ হয়ে চারপাশে তাকিয়ে নিয়ে দ্রুত ভিতরে ঢুকে গেল। 6টা বাজতে না বাজতেই এখানে অন্ধকার তিরতিরিয়ে নেমে আসে, সেই সঙ্গে পাখিদের চিৎকার। রাস্তায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল সুভাষ সেন, পাখিরা এই সময় গলা ফাটিয়ে চিৎকার করে কেন? সেই ভোরে আলো ফুটলেই ওরা গাছের ডাল ছেড়ে বেরিয়ে পড়ে খাবারের জন্য। তখন গাছগুলো পাখি শূন্য। ওরা ফিরে আসে সন্ধ্যের মুখে। এসে যে স্বরে চেঁচায় তাতে মনে হয় খুব রেগে গিয়েছে, তীব্র প্রতিবাদ করছে। তাদের অনুপস্থিতিতে কেউ যেন তাদের সংসার লণ্ডভণ্ড করে গেছে বলেই চিৎকার। আলো নিভে আসার সঙ্গে সঙ্গে চিৎকারের আওয়াজটা কমতে থাকে। অন্ধকার ছড়িয়ে পড়লে ওটা একেবারেই থেমে যায়। প্রতিদিন একই ব্যাপার কেন হয়? ওরা বাসা বাঁধে না, লণ্ডভণ্ড হওয়ার মতো কিছু রেখেও যায় না। গুড আফটারনুন ডক্টর। পিছন থেকে সাইকেল চালিয়ে যিনি পাশে এসে দাঁড়ালেন তার সঙ্গে বড় সাহেব পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুভাষ সেন হাসল। গুড আফটারনুন। আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? বিন্দু মাত্র না। আপনার কোয়ার্টার্স থেকে হসপিটাল খানিকটা দূরে। সমস্যা হচ্ছে না? আপনি আমাকে চিনতে পারছেন কি? আমি মোহন মিশ্র। নিশ্চয়ই, মিস্টার ম্যাকফারসন পরিচয় করিয়ে দিয়েছিলেন। গুড। একটু থেমে ইতস্তত করে মিশ্র জিজ্ঞেস করলেন, আপনি কি, আপনার সময় নিতে পারি? কোনো প্রবলেম নেই, বলুন। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মহান মিশ্র মাথা নিচু করলেন। সে কি, কেন? সুভাষ সেন অবাক হলো। কাল রাত্রে আমার শরীর খুব খারাপ লাগছিল। তাকালেন মহান মিশ্র। আমার বাংলোয় কোনো ওষুধ না থাকায় আমি হসপিটালে গিয়েছিলাম, কিন্তু অত রাত্রে হসপিটালের দরজা বন্ধ ছিল। আমি কয়েকবার ডাকাডাকি করেও কারো সাড়া পাইনি। তখন বাধ্য হয়ে আপনার কোয়ার্টার্সে গিয়েছিলাম। ব্যথা এত বেড়ে যাচ্ছিল যে মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম হয়তো আপনার কাছে ওষুধ আছে। আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ। কিন্তু কয়েকবার দরজায় নক করেও সাড়া না পেয়ে বাধ্য হয়েছিলাম ফিরে আসতে। হয়তো খুব টায়ার্ড ছিলেন বলে গভীর ঘুমের কারণে শুনতে পাননি। হাত জোড় করলেন মহান মিশ্র। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, নিচু গলায় বলল সুভাষ সেন। থ্যাংক ইউ। সাইকেল ঘুরিয়ে উঠে বসতে যাচ্ছিলেন মহান মিশ্র। সুভাষ সেন বললেন, 1 মিনিট। থেমে গেলেন মহান মিশ্র। সুভাষ সেন বলল, শরীর যে কোনো কারণে খারাপ হতে পারে, কিন্তু সেই সঙ্গে সিগারেট খেলে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। কথাটা মনে রাখলে উপকৃত হবেন। কথাগুলো বলে আর দাঁড়ালো না সুভাষ সেন, পিছন ফিরে তাকালোও না। কোয়ার্টার্সের সামনে এসে সুভাষ সেন দেখল শুক্রাকে। কাঠের চাকাওয়ালা গাড়ির উপর বসে তার দিকে তাকিয়ে হাসছে। পাশে দাঁড়িয়ে আছে মাংরা। তাকে দেখা মাত্র কপালে আঙুল ছোয়ালো শুক্রা। আরে তুমি, কি ব্যাপার? মেম সাহেব, আপনি বলেননি যে কেন এখানে এসেছেন। শুক্রা বলল, তাতে কি তফাৎ হলো, কিন্তু তুমি এখানে কেন? উত্তর দিল মাংরা, মেম সাহেব, আমি ওকে হাসপাতালে যেতে বলেছিলাম, কিন্তু ও যেতে সাহস পেল না। সে কি, কেন? মাংরা হাসলো। ও হাসপাতালে যেতে ভয় পায়। পাগল? সুভাষ সেন জিজ্ঞেস করলো, বলো কি হয়েছে? কিছু তো হয়নি। শুক্রা হাসলো। তাহলে? আমি আজ বাস স্টপে গিয়ে শুনলাম চা বাগানের লেডি ডাক্তার এসেছেন। লোকে যে বর্ণনা দিল তার সঙ্গে আপনার চেহারা মিলে গেল, তাই ভাবলাম দেখা করে যাই। আমার নাম মনে আছে তো মেম সাহেব? বড় চোখে তাকালো শুক্রা। সুভাষ সেন হাসলো। তোমাকে বোধহয় এই জীবনে ভুলতে পারবো না। বসো। ভিতরে গিয়ে এতোয়ারিকে ডেকে সুভাষ সেন জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কিছু খাবার আছে? বিস্কুট আছে। বিস্কুট আর অমলেট করেছি। বাহ, শুক্রাকে একটা প্লেটে করে অমলেট দে। হোমা! গালে আঙুল রাখলো এতোয়ারি। কি হলো? একে একবার খাবার দিলে রোজ খেতে আসবে। আসুক, ওইটুকু খাবার কাউকে খেতে দিলে আমরা নিশ্চয়ই না খেয়ে থাকবো না। সুভাষ সেন ঘরে চলে এলো। এখানে খবরের কাগজ বিকেলে আসে।
কলকাতায় যেটা সকালে বের হয় সেটা পরের দিন দুপুরের মধ্যে পৌঁছয় শিলিগুড়িতে। এই চা বাগানে পৌঁছাতে আরো 4.5 ঘন্টা লেগে যায়। তবু হাসপাতাল থেকে ফিরে চা খেতে খেতে দুদিন আগের কাগজ পড়ার সময় পাণ্ডববর্জিত চা বাগানে বসে মনে হয় আজকের কাগজই পড়ছি। কাগজ পড়া হয়ে গেলে এতোয়ারি দুটো খাম এনে টেবিলে রাখলো। বাবার নাম লেখা খামটা খুলল। মেয়ের একা বিদেশ বিভুঁইয়ে থাকা বাবা এখনো মেনে নিতে পারছেন না। লিখেছেন, ভাবছি বর্ষার শেষে তোমার মাকে নিয়ে ওই চা বাগানে গিয়ে কিছুদিন থেকে আসবো। তোমার অসুবিধে থাকলে জানিও। হেসে ফেলল সুভাষেন। বাবা সব সময় কোনো কথা সোজা না বলে একটু ঘুরিয়ে বলতে পছন্দ করেন। উত্তর লিখল সে, বর্ষা শেষ হলেই শুনেছি এখানে ভয়ঙ্কর শীত পড়ে। এখানে বর্ষার সময় বেশি বৃষ্টি হয় বটে, কিন্তু গরম থাকে না, আর বিকেলের দিকটা শুকনো থাকে। তাই মাকে নিয়ে বর্ষার শুরুতেই এখানে চলে এসো। দ্বিতীয় চিঠিটা পড়ে বেশ মজা পেল সুভাষেন। খামের মধ্যে ছোট্ট একটা সাদা কাগজ, তার মাঝখানে লেখা, যদি প্রাণের মায়া থাকে তাহলে আগামী শনিবারের মধ্যে যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা। কোনো সম্বোধন নেই, নিচে কারো সই নেই। কিছুক্ষণ চুপ করে থেকে কাগজটাকে ভালোভাবে দেখল সে। আর কোনো লেখা নেই। খামটাকে দেখল, ওটা পোস্ট করা হয়েছে পাশের গঞ্জের পোস্ট অফিস থেকে। তার সিলমোহরের তারিখ আজ সকালের। 8 মাইল পেরিয়ে এখানে পৌঁছেছে বিকেলে। তার মানে যে পাঠিয়েছে সে এখানকারই লোক। বোঝাই যাচ্ছে লোকটা পছন্দ করছে না সে এখানে চাকরি করুক। আগামী শনিবারের মধ্যে চলে না গেলে খুন করবে বলে হুমকি দিয়েছে। এ যেন সেই সেকেলে ডাকাতের মতো, যারা আগাম খবর দিয়ে ডাকাতি করতে যেত। একটু ভাবল সুভাষেন, এই উড়ো চিঠির কথা কি বড় সাহেবকে জানানো উচিত? জানালে বড় সাহেব পুলিশকে বলবেন। লোকাল পুলিশ স্টেশন এখান থেকে কত দূরে সে জানে না, কিন্তু শুধু একটা পরিচয়বিহীন চিঠির জন্য কোনো ঝামেলা করার কোনো দরকার নেই। সুভাষেন যেন কোথায় পড়েছিল, ভীতু লোকরাই বেশি হুঙ্কার দিতে পছন্দ করে, কারণ হুঙ্কার ছাড়া তাদের কিছুই দেয়ার থাকে না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 2 বছর আগে। এখনো অনেকগুলো শিল্পে ব্রিটিশ কোম্পানিগুলো ব্যবসা করে যাচ্ছে। তবে তারা যে বেশি দিন নেই তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। আগামীকাল ভারতবর্ষের 2য় স্বাধীনতা দিবস। চা বাগানের বাইরে যেখানে সাধারণ মানুষ বাস করেন, দোকানপাট, বাজার এবং সরকারি অফিস ও প্রাথমিক স্কুল রয়েছে, সেখানে স্বাধীনতা দিবস উদযাপিত হবে। সুভাষেনের কৌতূহল ছিল, এই ব্রিটিশ চা বাগানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপিত হয় কিনা। কিন্তু উৎসবের বদলে ছুটির নোটিশে সই করিয়ে নিয়ে গেল অফিসের পিয়ন। নৃপেন হালদার সামনে এসে মাথা নাড়ল। আমাদের কপাল ভালো, তাই ছুটি পাওয়া গেল। স্বাধীনতা দিবসে ছুটি থাকবে, এর সঙ্গে কপালের কি সম্পর্ক? জিজ্ঞেস করল সুভাষেন। নৃপেন হালদার যে সহজ গলায় কথা বলতে পারেন না তা সে বুঝে গিয়েছে। এতদিন তো দেশ স্বাধীন ছিল না। আমাদের এই এলাকায় স্বাধীনতার জন্য কোনো আন্দোলনও হয়নি। দেশ স্বাধীন হয়েছে কি হয়নি তা নিয়ে কেউ মাথাও ঘামায়নি। এখন দেশ স্বাধীন হলেও ব্রিটিশরা তো একেবারে চলে যায়নি, তাই স্বাধীনতা দিবসে একদিন ছুটি পেলেই সবাই খুশি হয়। এখানে স্বাধীন ভারতবর্ষের পতাকা তোলা হয় না? হয় ম্যাডাম, বাজারের ওপাশে স্কুলের মাঠে হয়, সরকারি অফিসে হয়। চা বাগানের ভিতরে গত বছর হয়নি। ব্রিটিশ আমলেও এখানে ইউনিয়ন জ্যাকের পতাকা উঠত না। নৃপেন হালদার কথাগুলো বলে যেন তৃপ্তি পেল। পরের সকালে এতোয়ারিকে নিয়ে রাস্তায় পা দিল সুভাষেন। বাগানের ভিতর দিয়ে বেরিয়ে এসে পিডব্লিউডির বিচের রাস্তা ধরে কিছুটা এগোতেই সেই নদীর শাখাকে দেখতে পেল, যেটা চা বাগানের ফ্যাক্টরিকে সচল রেখেছে। সুভাষেন শুনল কয়েকটি ছেলে নদীতে দৌড়াতে দৌড়াতে আসছে। দৌড়ানোর সময় তারা চিৎকার করছে, বন্দে মাতরম। সংখ্যায় 5 জন এবং বয়স 10-এর মধ্যে। ওরা কোথায় যাচ্ছে জানো? সুভাষেন জিজ্ঞেস করল। না মেম সাহেব। এতোয়ারি হাঁটতে হাঁটতে মাথা নাড়ল। খানিকটা হাঁটার পর ওরা বাজার এলাকায় পৌঁছে এরকম আরো কিছু ছেলেকে দেখতে পেল। এদের হাতে ভারতের পতাকা আছে। তারপর স্কুলের মাঠের পাশের রাস্তায় পৌঁছে ছোট্ট জমায়েতটাকে দেখতে পেল। বেশিরভাগই শিশু এবং বাচ্চা। 2 জন মাস্টারমশাইয়ের সঙ্গে কয়েকজন অভিভাবক আছে। সুভাষেন দাঁড়িয়ে গেল। একজন বয়স্ক মানুষের নির্দেশে ছেলেরা সবাই গলা মিলিয়ে গান ধরল। জনগণ মন অধিনায়ক। গলা ফাটিয়ে যে যার মতো গাইছে। বড়রা সুরটাকে ঠিক রাখার চেষ্টা করছেন।
সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সুভাষিনীর মুখ থেকে গানটা বেরিয়ে এলো। গান শেষ হলে একজন বয়স্ক মানুষ বক্তৃতা শুরু করলে সুভাষিনী এতোয়ারির সঙ্গে হাঁটতে লাগলো। আশেপাশের দোকান, বাড়িঘর পরিকল্পনা মাফিক তৈরি হয়নি। আর একটু এগোতেই দূর থেকে শুক্রাকে দেখতে পেল ওরা। চাকাওয়ালা কাঠের গাড়ির উপর বসে সামনে হাত পেতে আছে, মুখে কিছুই বলছে না। খানিকটা দূর থেকে ওকে দেখল সুভাষেন। একেবারে পাথরের স্ট্যাচুর মতো বসে আছে শুক্রা, চোখ বন্ধ। এখন ওর কাছে গেলে দান পাওয়ার সুযোগ কমে যাবে। ভাবতে না ভাবতেই একটা বাস এসে দাঁড়ালো স্ট্যান্ডে। বাসের শরীরে অনেকগুলো স্বাধীন ভারতবর্ষের পতাকা টাঙানো রয়েছে। সেটা দেখে বাস স্টপে দাঁড়ানো জনতা হাততালি দিল। একজন চেঁচালো, ইন্ডিয়া মাইকি যায়। বাংলোর পথ ধরল সুভাষেন। লোকালয়ের বাইরে এসে এতোয়ারি জিজ্ঞেস করল, মেম সাহেব, উনি কে? কার কথা জিজ্ঞেস করছো? হাঁটতে হাঁটতে তাকালো সুভাষেন। ওই যে বলল ইন্ডিয়া মাইকি জয়। ইন্ডিয়া মাইকে? হেসে ফেলল সুভাষেন। যে দেশে আমরা জন্মাই সেই দেশকে তো মা বলি। ছেলেটা সেই মায়েরই জয়ধ্বনি দিয়েছে। আমাদের দেশের নাম কি ইন্ডিয়া? প্রশ্ন শুনে হেসে ফেলল সুভাষেন। না, ভারতবর্ষ। 200 বছর ধরে সাহেবরা দেশটাকে ইন্ডিয়া বলে ডেকেছে বলে অনেকের মুখে ইন্ডিয়া নামটা চলে আসে। বলতে বলতে দাঁড়িয়ে গেল সুভাষেন। ওটা ওষুধের দোকান না? হ্যাঁ। হ্যাঁ, এখানে তো আর কোনো ওষুধের দোকান নেই। না। মাথা নাড়ল এতোয়ারি। চল দেখে আসি। ওটা তো দোকান, দেখার কিছু নেই। কথা না বাড়িয়ে দোকানের সামনে পৌঁছে সুভাষেন দেখল পদপদ করে জাতীয় পতাকা উঠছে। একটি তরুণ দোকানে গালে হাত দিয়ে বসেছিল। সুভাষেন তাকে জিজ্ঞেস করল, শিবদাসবাবু আছেন? না, বাবা জাতীয় পতাকা তুলতে গিয়েছে। কি ওষুধ দরকার আমাকে বলুন। না ভাই, ওষুধের দরকার নেই। হঠাৎ ছেলেটি বলল, ওই যে বাবা এসে গেছে, আপনি কোত্থেকে এসেছেন? উত্তর দিতে হলো না সুভাষেনকে। দ্রুত পা চালিয়ে কাছে এসে শিবদাসপুর কায়স্থ দুটো হাত কপালে ঠেকালেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আজ আমার স্বাধীনতা দিবস ধন্য হয়ে গেল। বলেই দোকানের দিকে তাকিয়ে গর্জন করলেন, তুই ভিতরে আরাম করে বসে আছিস আর ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছেন? লজ্জা করছে না? তাড়াতাড়ি বাইরে চেয়ারটা পেতে দে। বলে গলার স্বর নরম করলেন। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! পতাকা উত্তোলনে গিয়েছিলেন? সুভাষেন জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি না গেলে এখানে কোনো অনুষ্ঠানই হয় না। একা সব দিক সামলাতে হয়। ছেড়ে দিন এসব কথা। বলুন কি খাবেন? অনেক ধন্যবাদ, আমি খেয়েই বেরিয়েছি। বিশেষ কোথাও গিয়েছিলেন? না না, জায়গাটা দেখতে এলাম। আচ্ছা, এখানে কি খুব খুন খারাপি হয়? হ্যাঁ? হকচকিয়ে গেলেন শিবদাসপুর কায়স্থ। সুভাষেন বলল, এসব তো নির্জন এলাকা, থানা অনেক দূরে, পুলিশ নেই। চা বাগানের ভিতরে তো চৌকিদার আছে, এখানে তো কেউ নেই। অপরাধীদের স্বর্গরাজ্য বলা যায়, তাই না? দ্রুত মাথা নাড়লেন শিবদাসপুর কায়স্থ। ম্যাডাম, আপনাকে ভুল বোঝানো হয়েছে। এ অতি শান্তিপ্রিয় জায়গা। খুন দূরের কথা, ঝগড়াঝাটিও হয় না। তাহলে তো খুব ভালো। আপনার কথা শুনে স্বস্তি পেলাম। আচ্ছা, আজ চলি, নমস্কার। হাত জোড় করল সুভাষেন। কয়েক পা সঙ্গে হেঁটে এলেন শিবদাসপুর কায়স্থ। এসব কথা কে বলল আপনাকে? থাক না, নাম শুনে কি করবেন? খুব অন্যায় কথা, খুব অন্যায়। ছেড়ে দিন। আচ্ছা, এখানে শেষ কবে খুন হয়েছে? খুন? ঢোক গিলল শিবদাসপুর কায়স্থ। সেটা তো আমার মনেই পড়ছে না। কি আশ্চর্য! কেন, কিছু হয়েছে? আর বলবেন না। আমি একটা বেনামি চিঠি পেয়েছি। সামনের শনিবারের মধ্যে চা বাগানের চাকরি ছেড়ে চলে না গেলে আমাকে মেরে ফেলা হবে। হাসল সুভাষেন। প্রাণের ভয় কার নেই বলুন? তা তো ঠিকই, মাথা নাড়লেন শিবদাসপুর কায়স্থ। তবে আমার একটু কম। এককালে জুডো করতাম, বন্দুক চালানো শিখেছিলাম। ভাগ্যিস বাবা জোর করে বন্দুকটা সঙ্গে দিয়েছিলেন, তাই প্রাণের ভয় পাই না। তাছাড়া আপনারা তো আছেন, আমার বিপদ হলে নিশ্চয়ই সাহায্য করবেন। অবশ্যই, মাথা নাড়লেন শিবদাসপুর কায়স্থ। আচ্ছা চলি। ম্যাডাম, একটা কথা বলবো? স্বচ্ছন্দে।
আমার এই দোকান চা বাগানের হাসপাতালে ওষুধ সাপ্লাই দিয়ে চলে। চা বাগানের বাইরে এত কম লোক যে ওষুধের ব্যবসা একদম চলে না। আপনি দয়া করে ব্যবসা বন্ধ করতে বলবেন না ম্যাডাম। আমি আপনাকে কিছু বলবো না। সৎভাবে ব্যবসা করার ইচ্ছে থাকলে সোজা বড় সাহেবের সঙ্গে দেখা করে সব কথা খুলে বলুন। ঠিক আছে, চলি। যদি বেঁচে থাকি তাহলে সামনের সপ্তাহে দেখা হবে। সুভাষেন এতোয়ারিকে নিয়ে এবার জোরে হাঁটতে লাগলো। চা বাগানের রাস্তায় পৌঁছতেই গাড়ির আওয়াজ কানে এলো। সুভাষেন মুখ ঘুরিয়ে দেখলো বড় সাহেবের গাড়ি আসছে। পাশে এসে দাঁড়িয়ে গেল গাড়িটা। বড় সাহেব গলা তুললেন। গুড মর্নিং। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলে? কিন্তু এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সুভাষেন বলল, বেশিক্ষণ তো অনুষ্ঠান হয়নি। আপনি এই ছুটির দিনেও বেরিয়েছিলেন? বড় সাহেব হাসলেন। পাশের চা বাগানের ম্যানেজার সকালে ট্রেনে কলকাতায় গেলেন। ওর হাতে একটা জরুরি চিঠি পাঠানোর দরকার ছিল, তাই। একটা কথা জিজ্ঞেস করব? সুভাষেন প্রশ্ন করল। এমন প্রশ্ন করো না যার উত্তর দিতে আমাকে অস্বস্তিতে পড়তে হয়। তাহলে তো মুশকিল। ঠিক আছে, শোনা যাক, কি জানতে চাইছো? আজ ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা দিবস। আপনি ব্রিটেন থেকে এসে এখানে চা বাগান চালাচ্ছেন। ভারতের স্বাধীনতা দিবসে যোগ দিতে আপনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? আপনি ব্রিটিশ হলেও বহুকাল তো এখানে আছেন। হেসে ফেললেন বড় সাহেব। ওরা হয়তো আমার কথা ভুলে গিয়েছিলেন। তাছাড়া চা বাগানের কর্মচারীদের বাইরের মানুষরা একটু এড়িয়ে চলে। তার উপর আমার গায়ের চামড়া সাদা। আমি ব্রিটিশ। আমার পূর্বপুরুষ ছলে বলে কৌশলে এই ভারতবর্ষ দখল করে 200 বছর রাজত্ব করেছিল। একজন ব্রিটিশকে দূরের মানুষ মনে করাই স্বাভাবিক। ছেড়ে দাও এসব কথা। তোমার এখানে কাজ করতে কেমন লাগছে? এখানে প্রচুর কাজ করার আছে। এমন মানুষ এখানে আছেন যারা কোনোদিন চিকিৎসার সুযোগ পাননি। চা বাগানের কর্তৃপক্ষ চিকিৎসার জন্য যে হাসপাতাল তৈরি করেছেন তার চাহিদার তুলনায় খুব কম। তবুও একদম না থাকার চেয়ে কিছুটা থাকা মানুষের উপকারে লাগছে। এখানে কাজের সুযোগ পাওয়া একটা চমৎকার অভিজ্ঞতা। হাসি মুখে কথাগুলো বলল সুভাষেন। মাথা নাড়লেন বড় সাহেব। তারপর বললেন, তোমার বয়স কম, নতুন ভারতের চিকিৎসক। তোমরা কাজ করলে মানুষের উপকার হবেই। গাড়ি চালু করে আবার থেমে গেলেন বড় সাহেব। আমাদের কোম্পানি বোধহয় খুব শিগগির মালিকানা হস্তান্তর করবে। এখন অনেক বাঙালি কোম্পানি চা বাগান কিনতে চাইছে। বুঝতেই পারছো, মালিকানা না থাকলে কোম্পানি আমাদের এদেশে রাখবে না। অতএব আমাকে এখান থেকে চলে যেতে হবে। অবাক হয়ে তাকালো সুভাষেন। তারপর নিজেকে সামলে নিল। এদেশের বিপ্লবীরা ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে বছরের পর বছর। বড় সাহেব তো একজন ব্রিটিশ। আপনি তাহলে এখান থেকে চলে যাবেন? সে জিজ্ঞেস করল। যেতে তো হবেই। কবে? না না, দিন ঠিক হয়নি। আগে ক্ষমতার হাত বদল হোক, ধরে নাও আরো কয়েক মাস। আপনি ইংল্যান্ডের কোথায় থাকেন? থাকতাম। এখন যাব অস্ট্রেলিয়ায়। আমার সমস্ত আত্মীয় অস্ট্রেলিয়াতে সেটেলড। চলি। বড় সাহেব চলে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সুভাষেন। একজন মানুষের দেশ ছিল ইংল্যান্ডে। সেখান থেকে চাকরি করতে এসেছিল ভারতবর্ষের এক প্রান্তে চা বাগানে। দীর্ঘকাল এখানে কাটিয়ে বাকি জীবনটার জন্য চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। এর মধ্যে হাসপাতালের নার্সদের কথাবার্তায় কানে এসেছে বড় সাহেব ম্যানেজারের বাংলোয় একাই থাকেন। তার কাছে কোনো পুরুষ বা মহিলা আত্মীয়কে আসতে কেউ কখনো দেখেনি। কমলাপাত্র তো বলেই ফেলেছিল, ভগবানকে কিরকম দেখতে জানি না ম্যাডাম, বড় সাহেবকে দেখে একটু আন্দাজ করতে পারি। কিরকম? চোখ ছোট করেছিল সুভাষেন। আগে শুনতাম চা বাগানের সাহেব ম্যানেজার যা ইচ্ছে তাই করতে পারে। যাদের বাংলোয় বউ নেই তাদের রোজ রাতে মেয়ে ছেলের দরকার হয়। কুলি লাইন থেকে সর্দাররা সাপ্লাই দেয়, কিন্তু তা নিয়ে কেউ মুখ খোলে না। যদি কারো বাচ্চা সাহেবদের মতো গায়ের রং নিয়ে জন্মায় তাহলে তাদের অন্য বাগানে চলে যেতে হয়। সাহেব ম্যানেজারকে কেউ কিছু বলার সাহস পায় না। কিন্তু আমাদের এই বড় সাহেব প্রহ্লাদের মতো। হাসল কমলাপাত্র। প্রহ্লাদ? সে কে? হোমা, প্রহ্লাদের নাম শোনেননি? দৈত্য হয়েও যিনি ভগবান। মাথা নেড়ে না বলল সুভাষেন। দৈত্যদের গল্প শোনেননি? তাদের বংশের ছেলে প্রহ্লাদ। হেসে ফেলল সুভাষেন। তাই বলো, প্রহ্লাদ?
হ্যাঁ হ্যাঁ তাই। সাহেব ম্যানেজার হয়েও উনি মদ খান না, মেয়ে মানুষের নেশা নেই, কিন্তু দোষীকে শাস্তি দিতে দ্বিধা করেন না। কমলা পাত্র বলল, এখন হাসপাতালে কাজের চাপ বেড়ে গেছে। কমলা পাত্র বলল, আপনি আসার পরে হাসপাতালে বেশি রোগী আসছে। নৃপেন হালদার বলল, একটা মুশকিল হয়েছে, শিলিগুড়ি থেকে ওষুধ নিয়ে আসতে সময় লাগছে। আমি বলি কি, শিবদাসপুর কায়স্থকেই দায়িত্ব দেয়া ভালো, সে রোজের ওষুধ রোজ দিয়ে গেলে কোনো সমস্যা হবে না। বেশ তো, বড় সাহেবকে গিয়ে বলুন। আমি বলি কি, বড় সাহেব তো বেশি দিন নেই, ওকে না জানিয়ে যদি আপনি শিবদাসপুর কায়স্থকে অর্ডার দেন, তাহলে উনি কিছু বলবেন না। সুভাষেন লোকটাকে একবার দেখল, মুখে কিছু বলল না। তাতেই সম্ভবত বুঝে গেলেন নৃপেন হালদার, সরে গেলেন সামনে থেকে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।